নমস্কার, টেটাটায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি রয়েছি প্রিয়দা আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি হচ্ছে, দেখবেন আমরা অনেকেই আছি যারা দীর্ঘদিন বারংবার টেট পরীক্ষা দিচ্ছি, কিন্তু বারংবার টেট পরীক্ষা দেবার পরেও আমরা সেখানে সফলতা পাচ্ছি না। দিনের শেষে আমরা পরিশ্রম করছি, পড়াশোনা করছি, খাটাখাটনি করছি, সব কিছু করছি, তারপরেও যেন দিনের শেষে আমাদের পরীক্ষার রেজাল্টটা একবারের জন্য ভালো হচ্ছে না। পরীক্ষার রেজাল্টটা যতটা খারাপ বলা যায় ঠিক ততটাই খারাপ হচ্ছে। কিন্তু আমরা তো পড়াশোনা করছি, আমরা খাটছিও, তারপরেও কেন আমাদের রেজাল্টটা খারাপ হচ্ছে? এই বিষয়টা বলার জন্য সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো, আমাদের এই অসফলতাটার কারণ কি। যদি বলি আমাদের এই অসফলতার জন্যই আমরা নিজেরাই দায়ী। আমরা যে অসফল হচ্ছি বা যারা অসফল হচ্ছে তাদের এই অসফলতার জন্য তারা নিজেরাই দায়ী। যদি বলেন কেন, দেখুন, প্রথমত টেট পরীক্ষা বলে নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলেই আমরা চিন্তা করি আমাদের একটা ভালো গাইডেন্সের জন্য। তো এই ভালো গাইডেন্সের জন্য আমরা সর্বপ্রথম যেটাকে করি, হন্যে হয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে চারিদিকে নানান গ্রুপের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি এবং সেখান থেকে আশা করি আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু নোটস পাবো, ভালো একটা গাইডেন্স পাবো বা ভালো পড়াশোনা হবে। আর একটা লক্ষ্য করে দেখবেন, ঠিক টেট পরীক্ষা শুরু হবার আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু এমন ফ্রি গ্রুপের মানে চারিদিকে ছড়াছড়ি দেখা যায়, যেখানে টেট পরীক্ষা নিয়ে প্রশ্নোত্তর করানো হবে, টেট পরীক্ষা নিয়ে এগুলো করানো হবে, যার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। টেট পরীক্ষায় যেসব ছাত্রছাত্রীরা বারবার অসফলতা হচ্ছে সেটাই হচ্ছে সব থেকে বড় কারণ। হ্যাঁ, আমরা এটা জানি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় গ্রুপ স্টাডি হচ্ছে কি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সেই গ্রুপে গিয়ে গ্রুপ স্টাডিটা আদতেও কতটা হচ্ছে সেইটা কিন্তু বোঝার বিষয়। আর একটা কথা বলে দিই, এই যে ফ্রি গ্রুপগুলো যে টেট পরীক্ষার আগে যে আমরা দেখি, যে ফ্রি গ্রুপগুলোকে আমরা জয়েন করি, সেখানে কি সত্যিকারে আদৌ কিন্তু কোনো গ্রুপ স্টাডি হয়? আমরা এরকম অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেক ফেসবুক গ্রুপ, অনেক টেলিগ্রাম গ্রুপ, এরকম হাজারো গ্রুপে কিন্তু আমরা জয়েন হয়ে যাই কিছু ভালো জিনিস পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে, সেখান থেকে আমরা কিন্তু কিছু ভালো জিনিস কিন্তু কিছু পাই না। লাভের লাভ যেটাকে আমরা সেখান থেকে পাই, আমাদের সময়টা অতিক্রম হয়। আর দুই একটা গ্রুপেও যে ধরনের স্টাডি হয়, দেখুন এই ফ্রি গ্রুপগুলোতে কি ধরনের কি স্টাডি হয়। ধরুন কেউ একজনের প্রশ্ন করলো যে অমুক তত্ত্বের প্রবক্তাকে, বা এই বইটা কার লেখা, এ ধরনের একটা হয়। বা ধরুন একটা অঙ্কের, কেউ একটা কোনো অঙ্ক করতে পারছে না, কাইন্ডলি অঙ্কটা করে দেবেন বলে একটা অঙ্ক দিয়ে দিল। এবার দেখা গেল যে একটা গ্রুপের মধ্যে অনেক ধরনের ছেলে থাকে, যার ফলে হয়তো কেউ অঙ্কটা সলভ করে দিচ্ছে, আপনি ভাবলেন গ্রুপটা খুব ভালো সলভ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অঙ্কটা কি আপনি নিজে করতে পারছেন না। বা ধরুন এই যে গ্রুপের মধ্যে একটা প্রশ্ন এলো, সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কার, উত্তর দিল স্কিনার। একজনা প্রশ্নটা করলো, ধাপে ধাপে হাজার লাইন বাই লাইন প্রশ্ন চলে আসছে, স্কিনার উত্তর দিচ্ছে। এতে লাভবানটা কি হচ্ছে? আপনি কি স্কিনারের সক্রিয় অনুবর্তনটা কি জানতে পারছেন না? সক্রিয় অনুবর্তনকে কেন্দ্র করে যে ধরনের যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্বন্ধে আপনি কোনো অভিজ্ঞতা পাচ্ছেন? নো, আপনি কোনো অভিজ্ঞতা কিন্তু পাচ্ছেন না। তাহলে আপনি যেখানে কোনো অভিজ্ঞতা পাচ্ছেন না, বরং আপনার সেখান থেকে সময়টা নষ্ট হচ্ছে, তো এই গ্রুপগুলোতে থেকে আপনার লাভ কি? তো বারবার বলছি, যারা 2024-এ যারা টেট পরীক্ষা দেবেন তাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এই অহেতুক গ্রুপে নিজেকে যোগদান করবেন না। অহেতুক গ্রুপে নিজেদের যোগদান করে বা অহেতুক প্রশ্নপত্র করে সেখানে কিন্তু থাকবেন না। আমি এই ভিডিওটা ইউটিউবে যখন আপনারা দেখবেন, আমি সত্যি করেই একদম দৃঢ়তার সঙ্গে বলছি যে কিছু অহেতুক গ্রুপ থাকে তাদের মেম্বার সংখ্যা বাড়ানোর জন্য, তাদের পাবলিশার্স বাড়ানোর জন্য, এসবগুলো করার জন্য তারা অহেতুকভাবে প্রচুর নানান রকম প্রলোভন দিয়ে তাদেরকে অ্যাড করে, কিন্তু সেখানে পড়াশোনা হয় না, উল্টে পরীক্ষার্থীদের কিন্তু সময়টাই নষ্ট হয়ে যান। তার জন্য যেটা দরকার হয়, একটা সঠিক এমন একটা গ্রুপ খুঁজুন যে গ্রুপের মধ্যে সত্যিকারের গ্রুপ স্টাডি হয়। আর একটা কথা বলি, এই পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার সময় বা মিডিল অফ দ্য টাইম শুধুমাত্র গ্রুপের মধ্যে নিজেকে সময় ইনভলভ করে সময় নষ্ট না করে সেই সময়টা, ধরুন আমি প্যাভলভের প্রাচীন অনুবর্তনের কথাই বলছি,
যে মুখ্য উদ্দীপকগুলির সঙ্গে গৌণ উদ্দীপকগুলি মিলেমিশে যখন প্রতিক্রিয়া করে তখন একরকম ফল হয়। এই যে বিষয়টা আমি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, এইটাকে যদি আমি এক কথায় বলে দিই যে প্রাচীন অনুবর্তনের প্রবর্তককে প্যাভলভ, আপনি এটা জানলেন, কিন্তু কোনটা মুখ্য উদ্দীপক কোনটা গৌণ উদ্দীপক, মুখ্য উদ্দীপকের সঙ্গে গৌণ উদ্দীপকের প্রতিক্রিয়া কি, প্রতিক্রিয়া জিনিসটাই বা কি, এই বিষয়গুলো তো আপনি জানতে পারছেন না। তাহলে আপনার যেটা হচ্ছে, আপনি যেটা পড়াশোনাটা করতে চাইছেন, আপনি যেটা জানতে চাইছেন, সেটা আপনাকে জানা হচ্ছে না। যার ফলে পরীক্ষা হলে ওই প্যাভলভের প্রাচীন অনুবর্তনকে থেকে কিন্তু প্রাচীন অনুবর্তনের জনককে প্রশ্নটা কিন্তু আপনাকে দেবে না। তখন পরীক্ষার হলে প্রশ্নটা দিয়ে দিচ্ছে যে প্রাচীন অনুবর্তনের ভিতর থেকে, যার ফলে আপনি গ্রুপ স্টাডিতে ওই তত্ত্বের জনকের নাম জেনেছেন, কিন্তু তত্ত্বটা কিন্তু আপনি সম্পূর্ণ জানতে পারেন নাই। যার ফলে কি হয়, আপনি কিন্তু করতে পারবেন না। এরপর একটা কথা বলি, এবার গাইডেন্সের কথাই চলে আসি। দেখবেন অনেক রকম ইনস্টিটিউশন আছে। আমার অভিজ্ঞতা থেকে বলি, গ্রুপের মধ্যে স্ক্রিন শেয়ার করে হয়তো কোনো কিছু একটা লেখা, একটা তত্ত্বকে বড় 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 করে লিখে দিল, এবার তারা রিডিং করলো, এটাকে এই বলে সেটাকে সেই বলে। কিন্তু না, এইভাবে সাইকোলজি বসে যাবে না। সাইকোলজিকে বাস্তব উদাহরণের সঙ্গে, সাইকোলজিকে না বুঝলে, আপনার রিয়েল লাইফের উদাহরণের সঙ্গে বা না জিনিসটা একটা বুঝলে আপনি বুঝতে পারবেন না। আমি ছোট্ট কথা বলি, নির্মিতিবাদ। নির্মিতিবাদ কাকে বলছে? বলছে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিতে প্রাণী যখন একই সমস্যার সম্মুখীন হয়, তখন পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে যখন সমস্যাটা সমাধান করে, তখন পূর্ব অভিজ্ঞতার জ্ঞানের পরিমার্জন হয়ে বর্তমান পরিস্থিতিতে যে নতুন জ্ঞানটা লাভ করে তাকে নির্মাণবাদ। এইটা হচ্ছে অ্যাকচুয়াল পড়াটা। এবার আপনাকে এটা পড়িয়ে দেওয়া হলো, আপনি এটাকে কি বুঝবেন? পূর্ব অভিজ্ঞতা কি, বর্তমান পরিস্থিতি কি? কিন্তু এটাকে আপনি যদি বাস্তবের সঙ্গে বোঝানোর একটু চেষ্টা করেন, বাস্তব আপনার রিয়েল লাইফের, যে সাপোজ দেখা গেল আমাদের জীবনে কত রকম কোনো ঘটনাই রয়েছে। হ্যাঁ, আমাদের জীবনে কত রকম কোনো ঘটনাই রয়েছে, যে দেখা গেল যে আমি কয়েকদিন আগে একটি ম্যাথামেটিক্স করেছিলাম। সেই ম্যাথামেটিক্স করতে গিয়ে, সেই ম্যাথামেটিক্সের একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আমি একটা অন্য ফর্মুলা ইউজ করেছিলাম। সেই ফর্মুলাটাকে ইউজ করে তখন ম্যাথটা সলভ হয়েছিল। আজকে আমি একটা ম্যাথ করতে গিয়ে দেখছি ঠিক সেই রকমই একটি অনুরূপ ম্যাথ আজকেও এসছে। তখন আমার এইটা মাথায় স্ট্রাইক করে গেল যে পূর্বে ঠিক এরকমই একটা ম্যাথ এসেছিল, তখন কিন্তু ওই ফর্মুলাটির ম্যাথটা সলভ করেছিলাম, কিন্তু আজকের ম্যাথটা ঠিক পূর্বের ম্যাথের মতনই, কিন্তু তার থেকে একটু হার্ড। তো তখন আমি কি করলাম না, পূর্বের ম্যাথটাকে যেভাবে সলভ করেছিলাম সেই সলিউশনটাকে কাজে লাগিয়ে আজকের ম্যাথটাকেও আমি ঠিক সেইভাবেই কিন্তু সলিউশন করার চেষ্টা করলাম, তার সঙ্গে আরো কিছু নতুন অ্যাড করলাম। তারপরে কি হলো, আজকে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতির সম্মুখীন হয়ে যে সমস্যাটা সমাধান করছি, সেটাকে সমস্যার সমাধান করতে গিয়ে পূর্ব অভিজ্ঞতার জ্ঞানের যে পরিমার্জন হচ্ছে, সেই জিনিসটাকে বলছে নির্মাণবাদ। এইভাবে যদি কোনো একটা জিনিসকে, তারপরে ধরুন আমি যদি ইএল থর্নডাইকের কথাই বলি, নর্মালি আপনারা জানেন যে ইএল থর্নডাইকের হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, ঠিক আছে? তো প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, সেখানে আপনি কি দেখছেন না, সেখানে আপনি দেখছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোজন স্থাপন যদি ভালো হয়, SR বন্ধন, হ্যাঁ, যদি খুব ভালো হয় তাহলে কিন্তু শিক্ষণটা ভালো হবে, থর্নডাইক বলছে। তো এই উদ্দীপক আর প্রতিক্রিয়া, অনেকজনা হয়তো এই উদ্দীপক প্রতিক্রিয়া নিয়ে তাদের সারাটা জীবন বুঝতে সময় চলে যায়। উদ্দীপক আর কিছু না, উদ্দীপক হচ্ছে সমস্যা। সমস্যার সঙ্গে সমাধানটাকে অ্যাড করলে যে ফলাফলটা হয়, সেটা কি বলছে আমাদের শিক্ষণ। তখন কথা হচ্ছে এই জিনিসটা তো বইতে রয়েছে, কিন্তু আমাদের রিয়েল লাইফে এটাকে কিভাবে অ্যাড করতে হবে, সেই জিনিসটাকে বুঝতে হবে। যে আমাদের বাস্তব জীবনেও অনেক রকম সমস্যা আসে, সেই সমস্যাটাকে সমাধান করতে গিয়ে আমরা অনেক প্রচেষ্টা করি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত সমাধান আসে ততক্ষণ পর্যন্ত সমস্যাটা সমাধান হয় না। তো এইভাবে বাস্তব উদাহরণ দিয়ে যদি আমরা প্রত্যেকটা থিওরিকে যদি আমরা ঠিকঠাক করে পড়ি, এবার থিওরির ভিতর থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন কিন্তু করা যায়। গত বছর 2023-এর পরীক্ষায় 5E শিখন মডেল নিয়ে গ্রুপে সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভাইরাল হয়েছিল। 5E 5টা ইকি দিয়ে নানান রকম গল্প হয়েছিল, নানান রকম এটা হয়েছিল কি এনগেজ, এক্সপ্লোর, হ্যাঁ, এই 5E প্রথম 5টা টার্ম বলে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে মোটেও বলে দেওয়া হয়নি যে 5E শিখন মডেলের 5টা ইয়ের এক্সপ্লেন, এনগেজ, এক্সপ্লোর, হ্যাঁ, ইভ্যালুয়েশন, ইলাবোরেশন, এই যে 5টা ফেজ, এই 5টা ফেজের মানেটা কি।
তার ফলে কি হয়েছে, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত গ্রুপের মধ্যে ইনভলভ ছিলাম তারা ওই 5টা ইয়ের শুধুমাত্র ফুল ফর্মটা জেনে চলে গেছে, কিন্তু 5টা ইয়ের ডেফিনিশনটা আমাদের জানা হয়নি। আর পরীক্ষার হলে ওই 5টা ইয়ের ফুল ফর্মটা তো ওরা লিখিয়ে দিই যে ডেফিনিশনটা দিয়েছে, তারপর আমরা কোনো ম্যাচ করতে পারিনি। পেঁয়াজের তত্ত্বের কথা বলি, পেঁয়াজের তত্ত্বতে আমরা ম্যাক্সিমাম কি করি না, পেঁয়াজের তত্ত্বতে আমরা ম্যাক্সিমাম না পেঁয়াজের এরকম 4টে স্তর, হ্যাঁ 4টে স্তরকে আমরা পড়ে চলে যাই, 4টে স্তরকে পড়ে চলে গেলাম, 4টে স্তরে কি নাম আছে নামটাকে আমরা পড়ে চলে গেলাম। কিন্তু ভেবে দেখেছেন পেঁয়াজের স্তর পড়বার আগে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কি কখনো পড়ে দেখেছেন? স্কিমা, আত্মীকরণ, সহযোজন, অভিযোজন, ভারসাম্যকরণ, এগুলো কি কখনো পড়ে দেখেছেন? না, এগুলো আপনারা স্কিপ করে চলে যান, কিন্তু প্রশ্নটা ঠিক সেখান থেকেই দেয়, পেঁয়াজের স্তর থেকে কিন্তু খুব একটা প্রশ্ন কিন্তু দেয় না। আবার যদি কখনো পেঁয়াজের স্তরের ভেতর থেকে কোনো প্রশ্ন দিচ্ছে, ইকোসেন্ট্রিজম, আপনারা কি করেন, স্তরগুলোকে পড়ছেন, স্তরগুলো বৈশিষ্ট্য পড়ছেন, কিন্তু ভিতরেরটা কখনো আপনারা পড়ছেন না, যার ফলে আপনারা কিন্তু করতে পারছেন না। থার্ড অফ অল, আপনাদের যে ভুলগুলো হয়, আপনারা বা আমরা বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যার ফলে কি হয়, সাইকোলজির আমরা টার্মগুলো বুঝতেই পারি না। হ্যাঁ, যেমন আমরা আত্মীকরণটা পড়ে যাচ্ছি, কিন্তু আত্মীকরণের ইংরেজি যে অ্যাসিমিলেশন, এটা কিন্তু আমরা জানতে পারছি না। হ্যাঁ, যেমন ধরুন স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং এর বিদঘুটে একটা বাংলা আছে, ভাড়া বন্ধন, মাচা বন্ধন। আপনি ভাড়া বন্ধন, মাচা বন্ধন কি এটা আদৌ জানেন না, কিন্তু ওই স্ক্যাফোল্ডিং পড়ার সময় যদি আপনি স্ক্যাফোল্ডিং এর ইংরেজি এবং বাংলাটা যদি উভয়টাই জেনে রাখেন, পরীক্ষার হলে কি হয়, অনেক সময় বাংলা টার্মের প্রশ্ন আসলেও আপনারা কিন্তু করতে পারেন না। তখন যদি আপনাদের ইংরেজি টার্মটা জানা থাকে, দেখা গেল তত্ত্বটা আপনার জানা আছে, কিন্তু ওখানে যে ওয়ার্ডটা ইউজ করেছে ওয়ার্ডটা আপনার জানা নেই, যার জন্য কিন্তু আপনারা কিন্তু করতে পারছেন না। তাই বলবো যে কোনো তত্ত্ব পড়ার পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ইংরেজি টার্মগুলোকে কিন্তু পড়বেন। এবারে চলে আসি অন্যান্য সাবজেক্টের। একটা মধ্যে প্রশ্ন দিয়েছিল যদিও বা, যে 3 to 8 প্রশ্ন পড়তে হবে। এবার বই, এর বই পড়বো না তার বই পড়বো, আর কি হয় বাজারে ঠিক পরীক্ষার আগে মানে কিছু সংখ্যক পাবলিক আছে যারা সিটেটের প্রশ্ন, এত টাকায় সিটেটের প্রশ্ন পাওয়া যাচ্ছে, এত টাকায় এটা পাওয়া যাচ্ছে, এত টাকায় সেটা পাওয়া যাচ্ছে, আর আমরা পরীক্ষায় পাস করার তাগিদে সেই পিডিএফ গুলোকে কিনে নিচ্ছি, কিন্তু আদতেও তার মধ্যে থেকে কোনো কিছু প্রশ্ন আসে না, আদতেও তার মধ্যে থেকে প্রশ্ন আসে না, আর আপনারা গাদা গুচ্ছেন, সেগুলোকে পড়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনারা ফেল করে যাচ্ছেন। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখা গেল আমি খুব ভালো ম্যাথামেটিক্স করাই, আমি ইউটিউবের মধ্যে 4টে সংখ্যা তত্ত্বের অঙ্ক আমি করিয়ে দিলাম, করিয়ে দিয়ে বললাম দেখুন এত সহজে ম্যাথামেটিক্সের অঙ্ক কেউ করতে পারেন। আপনারা সেই 4টে তত্ত্ব অঙ্ক করে নিলেন, ব্যাস সেই 4টে অঙ্ক থেকে আপনারা ভেবে নিলেন যে ম্যাথামেটিক্সের ওই সিরিজটা হয়তো আপনার জন্য সাদা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মনে হলো যে ম্যাথামেটিক্স সিরিজটা, কিন্তু ওই 4টে অঙ্ককে দেখে আপনি কিন্তু আর সেকেন্ড টাইম অনুরূপ অঙ্ক কিন্তু করলেন না, যার ফলে কিন্তু আপনার কিন্তু পরীক্ষার রেজাল্টটা কিন্তু ম্যাথামেটিক্সও খারাপ হচ্ছে। ইংরেজি মানে আমার কাছে যারা পড়ে গেছে তাদের ম্যাক্সিমাম জনেরই হয় স্যার আমি ইংরেজি করতে পারি না, কিন্তু দেখুন তুলনামূলকভাবে ইংরেজি প্রশ্ন সব থেকে বেশি সহজ হচ্ছে। ইংরেজিতে কি আছে, টেন্স, নাম্বার, জেন্ডার। দেখুন আপনি যখন প্রাইমারি পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনার মধ্যে যদি টেন্সের যদি না নলেজ থাকে, আপনার সেন্টেন্স স্ট্রাকচারের যদি না নলেজ থাকে, আমি বলবো আপনার কিন্তু প্রাইমারি পরীক্ষায় বসারই দরকার নেই। সাধারণ ক্ষুদ্র জিনিসগুলোকে আপনারা কিন্তু মিস্টেক করে আপনারা বেশি করে ভাবতে যান। ম্যাথামেটিক্সের আমি দেখছিলাম যে প্রাইমারি যদি ম্যাথামেটিক্সের সুদ কষার অঙ্ক করানো হচ্ছে, লাভ ক্ষতির অঙ্ক করানো হচ্ছে, তারপরে অংশীদারিত্বের অঙ্ক করা হচ্ছে, নৌকা স্রোতের অঙ্ক করা হচ্ছে। হ্যাঁ, যিনি অঙ্কটি করাচ্ছেন তিনি অবশ্যই ভালো করাচ্ছেন, কিন্তু আপনাদের জানতে হবে যে প্রাইমারি পরীক্ষায় সুদ কষা, চক্রশুদ্ধ বৃদ্ধি এসব অঙ্ক কিন্তু দেয় না। আমি গতকালের ভিডিওতেও বলেছি যে প্রাইমারি টেট আর কম্বাইন্ড কিন্তু অনেক আলাদা। কম্বাইন্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, আপনি শিখলে আপনার সেটা জ্ঞানটা হবে, অন্যান্য পরীক্ষায় কাজে লাগাতে পারবেন, কিন্তু প্রাইমারিতে আসবে না। যারা প্রাইমারি টেটকে শুধুমাত্র প্রাইমারি টেটকে ধরে রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো, প্রথমে আপনারা ভালো করে সিলেবাসটাকে দেখুন, 2-3 বছরের প্রশ্নটাকে সংগ্রহ করুন, সেখানে দেখুন কি ধরনের প্রশ্ন আসছে। আমি গতকালকে বলেছি, আজও বলছি, এবারও বলছি, সবার প্রথমে আমি বলে গেলাম, সবার প্রথমে বলছি কারণ এখনো পর্যন্ত কেউ
মানে এগুলো নিয়ে ভাবনা শুরু করেনি, হয়তো কিছুদিন পর থেকে করবে, যে বাংলায় কিন্তু কারক সমাস প্রত্যয় দেবে না, আপনাদের পড়ে কোনো দরকার নাই, এত বছর ধরে দেয়নি, তো এই বছর কোথা থেকে দেবে? হ্যাঁ বলবেন স্যার সিলেবাস আছে, ঠিক আছে, আপনাদের মনে হলে আপনারা দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় আমি আমার ছাত্রছাত্রী যারা আছে, যারা আমাকে অনুসরণ করে, আমি তাদেরকে কোনোদিন এসবগুলো করাই না। না করার পরও তারা বাংলাতে কিন্তু 20, 25, 26 অনেকজনে কিন্তু পেয়ে যায়, কারক সমাস প্রত্যয় না শিখেই পেয়ে যায়। না আমি শিখতে বারণ করছি না, শিখলে হয়তো জ্ঞান হবে, কিন্তু প্রাইমারি টেটের জন্য কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তো সুতরাং যারা 2024-এ প্রাইমারি টেট দিতে যাবেন তারা এই সমস্ত ভুলগুলো, প্রথম ভুল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের যেসব গ্রুপে থেকে আপনার কোনো লাভ হবে না, সেই সব গ্রুপগুলোকে আপনি টোটালি লিভ করুন, সেই সব গ্রুপে যাওয়ারই দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। নিজেরা ভালো করে পড়াশোনা করুন, সঠিক গাইডার দেখুন যে আপনাকে একটা সঠিক রাস্তা দেখাতে পারবে, তাহলে আপনিও 2024-এ অবশ্যই টেট পাস করতে পারবেন। যাক, আমার যতটুকু অভিজ্ঞতা ছিল ততটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ভবিষ্যতে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।